স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, একেবারে আমাদের মিডিয়ার খবরই আমরা নিয়ে আসি। আনিস আলমগীর গ্রেপ্তার হয়েছে, একটা দেখলাম সন্ত্রাস বিরোধী আইন। সেখানে আহ শাওন, অভিনেত্রী শাওন, আনিস আলমগীর সহ আরো দুইজনকে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন ওই অভিযোগের মামলা নিয়ে কি তাদেরকে আটক করা হয়েছে কিনা জানি না। খবর হচ্ছে এখনো ডিবি কার্যালয়ে আছে। তো এই পরিস্থিতিটা কেন, আপনার এটার ব্যাখ্যা কি মনে হয় আপনার কাছে? দেখেন, এখানে ব্যাখ্যা অনেকগুলি হতে পারে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে এই যে ব্যাখ্যাটা দিলেন আপনি এটা প্রমাণ করেন, তাহলে তো আমি পারবো না। পারবো না হুম, মানে হুম, কি? একটা জিনিস আপনি কিন্তু খেয়াল করেন, আমি যে জিনিসটা মানে আসলে খুব সিরিয়াসলি বলতে চাই, এটা এই আজকে আনিস আলমগীর উপর হয়েছে, কালকে আমার উপর হতে পারে, পরশুদিন আপনার উপরও আসতে পারে এই বিষয়গুলো। আমার কথাটা হলো কি, আপনি কালকে রাত্র 8টার দিকে ওনাকে নিয়ে গেলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেন। কথাটা খেয়াল হুম, করেন খুব ঠান্ডা মাথায়। হুম, আপনি তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন? তার মানে পার্টিকুলার কোনো একটা ঘটনার প্রেক্ষিতে আপনাদের সন্দেহ হয়েছে যে ওনার কাছ থেকে হয়তো কিছু তথ্য পাওয়া যাবে, হুম, সেই বিষয়টা আপনি জানতে চান। ওকে, হুম, হুম, এটা জানার জন্য ওনাকে দলবল নিয়ে জিম থেকে উঠিয়ে নিয়ে নিতে হুম, হবে কেন? আপনি যে কোনো সময় ফোন করলেই পারেন, হুম, ভাই হুম, হুম, আনিস আলমগীর, আপনি এই হুম, বিষয়টার উপরে কি জানেন আমাকে একটু বলেন তো ভাই। তো উনি বললো, হুম, 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 শুনলেন আপনি। অথবা আপনি ওনার বাসায় গেলেন, যে বললেন যে আমরা এই এই বিষয়গুলো জানতে চাই, আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি আমাদের হেল্প হুম, করতে পারবেন। উনি আপনাকে হেল্প করবেন, শেষ হয়ে গেল। কিন্তু আপনি বললেন কি, তাকে নিয়ে যে সকাল পর্যন্ত, আমি যে খবর জানি, আমি পত্রিকা যেটা পড়লাম, প্রথম আলোতে পড়লাম, সকাল পর্যন্ত তারা এখনো তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, এবং ডিবির কেউ হুম। বলতে পারছে না তাকে না, কোন মামলায় এই এই জড়ানো এই হবে। এই এই মাত্র একটা খবর, এই যে দেখেন, আপ করছে 26 মিনিট হ্যাঁ, আগে, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। তো তার মানে থানায় অভিযোগটা কখন হচ্ছে? আটক করে নিয়ে তারপরে অভিযোগ দায়ের। মানে অভিযোগটা কখন হইলো? অভিযোগটা কখন হইলো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার মানে কি, দিবাগত আপনি রাত আগে 2টার তাকে পরে। আটক করছেন, এখানে মানে খবর আপনার বলা হচ্ছে দিবাগত রাত 2টার পরে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দেন। এত মাত্র এসে অভিযোগ দিচ্ছে ওদের বিরুদ্ধে। হ্যাঁ। মানে পুরো জিনিসটাই, আপনি বলেন এটা কি কোনো গ্রহণযোগ্য মনে হচ্ছে আপনার কাছে? এটা হয় কিছু রেগুলেশনারি অ্যালায়েন্স, এই এই সংগঠন কোথেকে আসবে? মানে আমার কথা হলো কি, যে আমি এই জানি যে না কালকে সমস্ত। করতেছে, মানে দেখেন না, এই জিনিসগুলো, এই রিপোর্টটা, এই তথ্যগুলো পত্র পত্রিকায় আসতেছে, আসার পর লোকে এগুলো নিয়ে কি ভাবতেছে, লোকের ভাবনাকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না তো। যখন তারা পড়বে যে গতকাল রোববার দিবাগত রাত 2টার পরে, মানে আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, রেভলিউশনারি অ্যালায়েন্সের এটা কি সংগঠন, এই সংগঠন হুম, কোথায় হুম, আসছে? রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেন। কি অভিযোগ দিছে? সন্ত্রাসবিরোধী আইনে। কি অভিযোগটা কি? কিন্তু অভিযোগ হুম, দেওয়ার হুম, আগেই তো তাকে আপনি গ্রেপ্তার করলেন, হুম, হুম, অভিযোগ দেওয়ার আগেই তাকে আপনি ধরে নিয়ে গেলেন। মানে এটা কেমন? আমরা কোন দেশে আছি? আপনি যদি এই কথাটা বলেন, এবং সরকার এগুলি করাচ্ছে। আমার যেটা মনে হয়, আমি যেটা বলি আপনাকে, দেখেন কতগুলি জিনিস, যদি আপনি আগে কোনো তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকতো, তাহলে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতেন। আপনি তাকে ডাইকে নিয়ে গেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য, যাই হুম, বলেন হুম, যে রাত্র 2টার সময় আপনি ওয়েট করেন, রাত্র 2টার সময় আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসবে, তারপর আপনাকে গ্রেপ্তার দেখাবো আমি। হুম, 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 এটা হুম, হয়? মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, মানে এদের, মানে ব্যাপারে এই ঘটনাটা যখন প্রকাশিত হবে, এদের বিষয়ে সারা দুনিয়ার মানুষ কি হুম, বলবে, কি বলবে, এটা ভাবেন একবার আপনি। মানে একটা নাটক লিখবেন, নাটকটাও ঠিক মতো লেখেন, তো এইগুলো হতে থাকবে, যে কোনো সময় যে কারোর বিরুদ্ধে হতে পারে। আজকে যারা এগুলো করতেছেন, 2 মাস পরে তারা তো পাবলিক হবেন, তাদের বিরুদ্ধে হতে পারে। আপনি বলবেন যে আমি হুমকি দিচ্ছি কিনা, হুমকি না রে ভাই, এটাই রিয়েলিটি। আগে যারা করেছিল তাদের বিরুদ্ধে এখন হচ্ছে, এখন যারা করতেছে তাদের বিরুদ্ধে পরে হবে।
এরাই করবে, এই ডিবি করবে, এই পুলিশই করবে। তখন পুলিশ তাদের দ্বারা এমপ্লয়ি হবে, তখন তাদের কথা তারা শুনবে। এটাই হবে। মূল ঘটনা কোথায় পায় আমি বলি আপনাকে। আমি যেটা মনে করি মূল ঘটনা হলো, কেউ একজন আনিস আলমের উপর বিরক্ত, কেউ একজন, সেটা দেশে হতে পারে, বিদেশে হতে পারে। যার সঙ্গে আনিস আলমের একটা বিরোধ তৈরি হয়েছিল, অথবা কোনো আপনার ঝগড়া হয়েছিল, অথবা কোনো মতবিরোধ হয়েছিল, সে হয়তো যুক্তি দিয়া, লজিক দিয়া আনিস আলমগীরের সঙ্গে পারে নাই। আমি যেহেতু হচ্ছে আমি পারি নাই, আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে ধরাই দিলাম। ধরাই দিয়ে মাসখানেক জেলে আটকে রাখলাম। যেটা পান্নারে করছে, পান্নার কি হয়েছে বলে? পান্না তো জেল থেকে মুক্তি পাই, জামিন পাইছে। তো কি হয়েছেটা কি? মাঝখান থেকে পান্নার একটা দেড়টা, পান্না তো প্রায় 2 মাসের। এই সময়টাতে পান্নার ফ্যামিলি, পান্নার ওয়াইফ, পান্নার সন্তান, পান্নার ফ্যামিলি সবাই, পান্নার যারা বন্ধু বান্ধব আছে সবাই উদ্বেগের মধ্যে দিন কাটেছে। এই যে সবাইকে একটা পেরেশানিতে ফালানো গেল, এটাই হলো তাদের বড় অ্যাচিভমেন্ট। আবার দেখলাম আজকে সকালে যে ইলিয়াস হোসেন একটা যা আছে, ও নাকি সাংবাদিক ছিল, কিসের সাংবাদিক ছিল এটা আমি বুঝি না। সে নিজের বিরাট সাংবাদিক মনে করে। একটা অনুষ্ঠান উপস্থাপন, আমি তো খবর নিয়েছি ইটিভিতে, ইলিয়াস হোসেন আসলে কি। ইটিভিতে কিছুদিন রিপোর্টিং করছে এবং তারপরে একটা অনুষ্ঠান উপস্থাপনা করছে। এই সব মিলিয়ে যোগ করলে ওর সাংবাদিকতার ক্যারিয়ার 3-4 বছরের বেশি হবে না। হম। এখন সে দেশ উদ্ধার করতেছে, মানুষের গালাগালি করতেছে, অশ্লীল কথাবার্তা বলতেছে, এবং সরকার তার কথা অনুযায়ী চলতেছে। মানে আমি সরকারকে বলি হারিয়ে যাই যে এই সরকার কেমন গভর্নমেন্টের ভাই। এই যে ফেসবুক দেখা, ফেসবুকের সমস্ত পোস্ট দেখা তারা সিদ্ধান্ত নেয় কারে ধরতে হবে, কারে মারতে হবে, কারে ধমক দিতে হবে। মানে ভার্চুয়ালি ইলিয়াস চালাচ্ছে গভর্নমেন্ট, পিনাকি চালাচ্ছে গভর্নমেন্ট। এটা কোন দেশে আছি আমরা বলেন? এবং এমন দুটা লোক চালাচ্ছে যারা ভয়ের চোটে আবার দেশে আসে না, মানে পলাতক জীবন যাপন করে, বিদেশে থাকে। আবার ইলিয়াসের ব্যাপারে একটা ঘটনা শুনলাম, যা পরে এক সময় বলবো, পরে এক সময়, আজকে না বলি। তো এখন তারা এগুলি করতেছে। আমি আজকে এখন জামা লেগেছে যে কেন কম, খারাপ আরো হচ্ছে না। জি, খুব দুঃখজনক। গভর্নমেন্টের এই যে ধরেন ইউনূস সরকারের ব্যাপারে একটা পশ্চিমাদের আশীর্বাদ আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা তাহলে এটা কোথায় থাকলো? এই যে গভর্নমেন্ট যে খুব জোর গলায় বলে, বিশেষ করে প্রেস সেক্রেটারিও তো বলে মত প্রকাশের স্বাধীনতা আছে, তো মূলত আনিস আলমগীরের নানা বক্তব্য নিয়েই তো মানে বিরোধ। তো সেই বিরোধের তো উত্তর তো টকশোতেই অন্য যারা প্রতিপক্ষ, তার বিপক্ষে, তারাই তো দিচ্ছিল। এখানে একটা তর্ক বিতর্ক হবে, এটাই তো গণতন্ত্র, আমরা তাই না? আমরা শুরু থেকে বলি না আমরা মবের বিরুদ্ধে বলি না, যে আপনার মত কেন করছেন? আপনার যা কিছু বলার আছে মুখে বলেন, আমরা আলোচনা করি। হম। আপনারটাও ঠিক হতে পারে, আমারটাও ঠিক হতে পারে, কথা মত কেন করবেন? মবের বিরুদ্ধে সারাদিন বলি, সরকারও মাঝে মাঝে বলে মবের বিরুদ্ধে। কিন্তু সরকার এই যে কাজটা করলো, এটা তো মব, এটা তো পুলিশ দিয়ে মব করানো হলো। এই যে আমি এইভাবে পার্লামেন্ট ধরে নিয়ে আসলাম। এইভাবে যদি মানুষকে অ্যারেস্ট করা হয়, ভিন্ন মতের মানুষকে, তাহলে তো রাস্তাঘাটে ভিন্ন মতের লোকজন যারা টকশোতে যাবে তাদেরও কোনো নিরাপত্তা থাকবে না। কেউ কিছু বলতে পারবে না। সরকার এই কথার মাধ্যমে বলা হলো তোমরা কেউ কিছু বলতে পারবে না। আবার ওদিকে ডক্টর ইউনূস বলে যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন। কোথায় প্রাণ খুলবো? প্রাণ খুললে তো জান যায়, প্রাণ খুললে জান যায়। তো কি করবো ভাই? এই লোকটাকে হিপোক্রেট নাকি? আমি এটা বুঝি না কিছু। বলে একটা করে একটা, কি ভাই? কিন্তু মাসুদ কামাল বলেন তো, এই যে হাদির একটা ঘটনার পর, যেখানে এটা নিয়ে একটা সারা দেশের মানুষ উদ্বিগ্ন এবং তার প্রতি চরম সহানুভূতি, তার মতের বিপক্ষে যারা পক্ষে যারা সবাই একেবারে বেদনা হতো, এটাকে কেন্দ্র করে মনে হচ্ছে মহল বিশেষ কোনো রাজনৈতিক ফায়দা তুলতে চায়। এইরকম একটা সময় আবার আনিস আলমকে কে গ্রেপ্তার। আপনি এই যে হাদির এই ঘটনাটা, আপনি মানে কেনই ঘটলো, আর এটাকে নিয়ে মনে হচ্ছে যেন কেউ কেউ অন্য ফায়দা লোটার চেষ্টা করতেছে, আপনার কাছে কি মনে আমি হয়? একটা কথা বলি, এখন এটা নাকি আবার অন্যভাবে নিয়ে না কেউ। আমার যেটা মনে হয়, সাধারণ মানুষের আমার যেটা মনে হয়, যে হাদির ঘটনাটা খুব পরিকল্পিত ভাবে, সুপরিকল্পিত ভাবে একটা পাওয়ারফুল গোষ্ঠী ঘটাইছে। এবং আমি যতটুকু মনে করি যে পুলিশ যেভাবে তদন্ত করছে হাদির ঘটনা নিয়ে, এবং সে হাদির ঘটনা নিয়ে তদন্ত করতে যে তারা মোটামুটি একটা লাইনে গেছে, এবং তারা হুম। বেশ কিছু জিনিস উদ্ধার করার চেষ্টা করতেছে। বোধহয় তারা পেয়েও যাচ্ছে।
হয়তো আর 2-3টা ধাপ পার হলে প্রকৃত অপরাধীকে ধরে ফেলবে। আমি যতটুকু বুঝি এবং যতটুকু শুনেছি, আমরাও তো 2-একটা সোর্স টোর্স আছে, তারা তো কথাবার্তা বলে, তারা মোটামুটি কিন্তু একটা জায়গায় পড়ছে। এই সময় এটাকে ধামাচাপা দেওয়াও কঠিন। এই সময়ে আনিস আলম গ্রেপ্তার করা হয়েছে জাস্ট এ ডাইভার্সন। তোমরা এখন এটা নিয়ে থাকো, 2 দিন পরে সেটাই। আরেকটা ঘটনা হবে, ওটা হবে আরেকটা ডাইভার্সন। তারপরে একসময় হাদির জিনিসটা হারাই যাবে, দেখেন আপনি, ওটাকে থামিয়ে দেওয়া হবে। কারণ যাদের নাম আসবে তারা হয়তো খুব পাওয়ারফুল, তারা হয়তো এটাকে থামাতে চায় এখন এই মুহূর্তে, তারা তারা জানি না। কিন্তু আমার সমূহ আশঙ্কা ঘটনা হলো ওইখানে। আপনি দেখবেন হাতিকে যদি নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাবে সিঙ্গাপুরে। তো আপাতত মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা শেষ, যে হাদির বিষয়টা, কিন্তু এখন এটাকে আর একটা দিকে ঘোরানোর একটা প্রচেষ্টা আর কি। আমার শঙ্কা হয় যে তারেক রহমান তো আসবেন 25 তারিখে, আসতে আসতে পুরো নির্বাচনী পরিস্থিতি কোন দিকে টার্ন নেয়, আদৌ এই পরিস্থিতি ধরে রাখতে পারবে কিনা, নিয়ন্ত্রণ রাখতে পারবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ হয়। আপনার কি মনে হয়? এটা দেখা যাক কি হয়। আমার কেন যেন শঙ্কা হচ্ছে এখন যে তারেক রহমানের আসাটাও কি বিলম্বিত হয় কিনা, এটাও দেখতে পারেন। এই ঘটনার প্রেক্ষিতে হয়তো ওনাকে বলা হচ্ছে আপনি এখন আসেন না, আপনি যদি হয়তো ভয় দেখানো হচ্ছে হাদিকে দিয়া, এটাও হতে পারে। কারণ তারেক রহমান আসলে হয়তো ওই যে গোষ্ঠীটা যারা এই কাজটা করছে তাদের হয়তো বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে, এটাও হতে পারে। হম হম। এই সময় কূটনীতিক এই লড়াইটা দরকার ছিল, ভারতের সাথে, ভারতের হাই কমিশনারকে তলব করে। এটা আমি বলতে পারবো না, আমার কাছে মনে হয় যে এটাও একটা ডাইভার্সন হতে পারে। আচ্ছা, মানে দেখেন একটা ঘটনার সাথে কতগুলি ঘটনা পর পর ঘটছে, হম। তাই না? জি। এটা মানে এই একেবারে কি নিশ্চিত তো হয়নি সরকার যে একেবারে ভারতে পালাইছে বা বা হঠাৎ করে তলবের, এটা আমি প্রেক্ষাপটটা আমি বুঝলাম না। আপনার কাছে মনে হয় অন্য কোনো বিষয় আছে, থাকতে পারে? এটা বলা বড় কঠিন দিও ভাই, কি একটা বলবো, পরে বলবো যে এই জন্য আমি জড়িত আছি। তারপরে নিয়ে যে রাত 3:30টার সময় একটা মামলা হবে, এনে বলবো যে আগেই বুঝেছিলাম তোমার বিরুদ্ধে মামলা হবে। এই ঝামেলা আপাতত যেতে চাই না। রাষ্ট্রবিরোধী। থ্যাংক জি। ইউ। ওকে। জি। দর্শক শুনছিলেন, মানে পরিস্থিতি এমনই আমাদের যে এখন কোনো ঘটনা নিয়ে মুক্তভাবে আলোচনা করাটাও আসলে কঠিন, যেহেতু বিষয়গুলি স্পর্শকাতর। এখানে উচিত ছিল একটা খোলামেলা আলোচনা করা, এবং যাতে মানে কোনো সবকিছু উন্মুক্ত করা, মানে আসলে মানুষ যত সচেতন থাকবে, আমরা নানা আলোচনাগুলো করবো, তত মানুষ আহ, সচেতন থাকবে, এবং সচেতন থাকলেই কিন্তু অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। যত আপনি আলোচনাগুলিকে চাপা দেবেন, যত বেশি ঘটনাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন, ততই কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতির তৈরি হবে, এবং এখানে আমরা দেশের কেউই ভালো থাকতে পারবো না। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।